হয়েছে আজকে আমাদের যে টপিকসটা যে অধ্যায়টা আমরা একটু দেখব। অনেকেই তোমাদের বলেছে যে এই অধ্যায়টা অনেকেরই একটু প্রবলেম আছে, তো সেই ক্ষেত্রে আমরা আজকে যে অধ্যায়টা বেছে নিয়েছি সেটা হচ্ছে অধ্যায় 3, উৎপাদন, উৎপাদন ব্যয় ও উৎপাদন আয়। এবং এই অধ্যায়ে যেই টপিকস থেকে সবচেয়ে বেশি যে কোশ্চেনগুলি আছে সেই টপিকসটা হচ্ছে উৎপাদন ব্যয়। অর্থাৎ আজকে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। এই টপিকসটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। ওকে, আমরা তাহলে শুরু করি। আমরা একটু এর প্রেক্ষাপট একটু আলোচনা করি। আমরা উৎপাদনটা অলরেডি আমরা এই অধ্যায়টা পড়েছি, এবং উৎপাদন কি তোমরা জানো? অর্থনীতি নর্মালি হচ্ছে উৎপাদন বলতে যে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতির ভাষা কিন্তু শুধুমাত্র উৎপাদন বলতে শুধুমাত্র কোনো বস্তু সৃষ্টি না। ঠিক আছে, অর্থাৎ তাহলে উৎপাদনটা কি হবে? যদি যেমন আমরা যদি একটা ধরো এখন নেক্সটে হচ্ছে আমের সিজন আসতেছে, আমরা যদি আম এই চাঁপাইনবাবগঞ্জ থেকে যদি ঢাকাতে নিয়ে আসি, তাহলে এটার কি দাম কিছুটা হলেও বৃদ্ধি পাবে বা একটা উপযোগ সৃষ্টি হবে, তখন এইটা কি হবে? উৎপাদন হবে। অথবা কেউ যদি কোনো একটা বই লিখে থাকে, তাহলে সেখান থেকে সে কি পাচ্ছে? একটা উপযোগ তৈরি হচ্ছে, তাহলে সেটাও কি হবে? অর্থনীতির ভাষায় একটা উৎপাদন হবে। কি হবে? কোনো উপযোগ সৃষ্টিকে আসলে কি বোঝায়? উৎপাদন বোঝায়। এবং আমরা পরবর্তীতে হচ্ছে উৎপাদনের কিছু উপকরণ দেখছি, আমরা 4টা উপকরণ দেখেছি, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এগুলো আমরা আগেই পূর্বেই আলোচনা করেছি। আর এর পরবর্তীতে আমরা হচ্ছে উৎপাদনের কিছু বিধি পড়েছিলাম, যেমন হচ্ছে আছে, যদি এটা প্রবলেম থাকলে আমরা পরবর্তীতে দেখব। আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। তাহলে আজকে আমরা একটু শুরু করি। আচ্ছা, তাহলে উৎপাদন ব্যয়, আমরা জানি যে ব্যয় কাকে বলে। কোনো একটা জিনিস উৎপাদন করতে গেলে যে খরচটা হবে, ঠিক আছে, কি বাবদ খরচ হবে? অর্থাৎ উপকরণ বাবদ। আমরা জানি উৎপাদনের কিছু উপকরণ আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, তার সমষ্টিটি আমরা কি বলবো? উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয় বলতে আমরা কি বুঝি? তাহলে যে কোনো সংজ্ঞাতে তোমরা একটা জিনিস উল্লেখ করবে এই অর্থনীতির ভাষায়, যে কোনো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উপকরণ ও সেবা ক্রয় বাবদ যে খরচ হবে বা যে ব্যয় হবে তাকেই কি বলবো আমরা? উৎপাদন ব্যয়। আমি আবার রিপিট করি, কোনো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করতে গেলে উপকরণ এবং সেবা ক্রয় বাবদ যে খরচ হবে তাকে আমরা কি বলবো? উৎপাদন ব্যয়। তাহলে আজকে আমাদের টপিকস হচ্ছে উৎপাদন ব্যয়, এবং ইংলিশে এটাকে বলা হয় টোটাল কস্ট। এটা বলার একটা অর্থ হচ্ছে আমরা পরবর্তীতে এই উৎপাদন ব্যয়কে শুধুমাত্র টিসি দ্বারা অথবা শুধুমাত্র সি দ্বারা প্রকাশ করব। অর্থাৎ আমরা পুরাটা অর্থাৎ লিখবো না, আমরা টোটাল কস্ট বা টিসি বা সি দ্বারা এটাকে প্রকাশ করতে পারি। তো অনেক জায়গায় শুধুমাত্র যদি সি থাকে এটা আমরা দেখে বুঝে নিব, এটাও হচ্ছে কি? উৎপাদন ব্যয়। ঠিক আছে, এখন এই উৎপাদন ব্যয় আজকে হচ্ছে আমরা হচ্ছে এটার বিশ্লেষণটা দেখব। তাহলে উৎপাদন ব্যয় যেটা, এটাকে সময়ের ভিত্তিতে দুই ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যয়, আরেকটি হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। তাহলে সময়ের ভিত্তিতে এই উৎপাদন ব্যয়কে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যয়, আর একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। আজকে আমাদের যে টপিকস সেখানে আমরা শুধুমাত্র স্বল্পকালীন উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা একটু দীর্ঘকালীন সামান্য একটু বলবো, কিন্তু আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যয়। যদিও আমি পরবর্তীতে সেটা উল্লেখ করব না, কিন্তু আমি যত উৎপাদন ব্যয়ের কথা বলবো সেখানে যদি উল্লেখ না করি সেটা কি হবে? স্বল্পকালীন উৎপাদন ব্যয়। তাহলে আমরা একটু চলে যাই স্বল্পকালীন উৎপাদন ব্যয়। তাহলে এই স্বল্পকালীন উৎপাদন ব্যয় বা শুধুমাত্র যদি বলি উৎপাদন ব্যয়, এটাকে হচ্ছে দুই ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে স্থির খরচ, এক নাম্বার হচ্ছে স্থির খরচ, দুই নাম্বার হচ্ছে পরিবর্তনশীল খরচ। তাহলে স্থির খরচ যাকে বলা হয় ফিক্সড কস্ট, বা অনেক জায়গায় এটাকে শুধুমাত্র এফসি দ্বারা প্রকাশ করা হয়, আবার এটাকে টিএফসি দ্বারাও প্রকাশ করা হয়। পরবর্তীতে দেখবো আমরা এটা সংক্ষেপে এফসি অথবা টিএফসি দ্বারা এটাকে
প্রকাশ করা হয়। আর পরিবর্তনশীল ব্যয় যেটা, এটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট, বা এটাকে শুধুমাত্র ভিসি দ্বারা প্রকাশ করা হয়। অনেক জায়গায় এটাকে টিভিসি দ্বারাও প্রকাশ করা হয়। আমরা যখন বিশ্লেষণে যাব তখন শুধুমাত্র এই টিভিসি বা শুধুমাত্র ভিসি ওটা উল্লেখ থাকলে কি বুঝবো আমরা, এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা একটু সংজ্ঞাগত ব্যাখ্যায় আসি, সেটা হচ্ছে স্থির ব্যয় বা ফিক্সড কস্ট। এটা কাকে বলবো? তোমরা জানো যে কোনো উৎপাদন কাজ এটা শুরু করার বেলায় কিছু খরচ হয়ে থাকে, যেমন হচ্ছে দালান কোঠা বাবদ, বা ধরো হচ্ছে চুক্তি মাফিক কিছু কর্মচারী যাদেরকে অবশ্যই তোমার হচ্ছে উৎপাদন করতে গেলে লাগবে, এই ধরনের। অথবা তুমি হচ্ছে কোথাও থেকে হচ্ছে কোনো ব্যাংক থেকে ঋণ নিলা, সেই ঋণের কি একটা সুদ তোমাকে দিতে হয়। তাহলে এই ধরনের যে খরচগুলি হবে, আরও হতে পারে, যেমন হচ্ছে তোমাকে যে বিদ্যুৎ বিলটা, যেটা তুমি যদি উৎপাদন নাও করো তোমাকে যে খরচটা দিতে হবে, সেটাও কি হবে, স্থির খরচের অন্তর্ভুক্ত হইতে পারে। ঠিক আছে, অর্থাৎ বাই ডিফল্ট তোমাকে উৎপাদন করো বা নাই করো, যেই খরচটা তোমাকে অবশ্যই বহন করতে হবে তাকে আমরা কি বলবো, স্থির খরচ বা ফিক্সড কস্ট। ঠিক আছে। আর ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয় কাকে বলবো আমরা, শুধুমাত্র উৎপাদন করতে গেলে যে খরচটা হবে তাকে আমরা কি বলবো, পরিবর্তনশীল খরচ। যেমন হচ্ছে যারা হচ্ছে অস্থায়ী কর্মচারী, তুমি না চাইলে উৎপাদন যদি প্রয়োজন না হয় তুমি যাদেরকে নিয়োগ দিবা না, সেই ধরনের শ্রমিকের মজুরি, সেটা কি হবে, পরিবর্তনশীল খরচের অন্তর্ভুক্ত হবে। আরও হতে পারে, যেমন হচ্ছে কাঁচামালের খরচ। তাহলে কি কি হতে পারে, আমি এগুলি মনে হয় খুবই জেনারেল কিছু কথা, আমি এগুলি আর লিখতেছি না। তাহলে পরিবর্তনশীল খরচ কোনটা হবে, যেমন হচ্ছে কাঁচামালের যে খরচটা হবে, শুধুমাত্র উৎপাদন করতে গেলে এই খরচটা হবে, উৎপাদন যদি প্রয়োজন না হয় তাহলে এই ধরনের খরচের প্রয়োজন হবে না। আরও হইতে পারে কি এখানে, জ্বালানি বা যন্ত্রপাতি, শুধুমাত্র উৎপাদন করতে গেলে যেই খরচটা হবে, কারণ যখন তুমি উৎপাদন করবে তখনই তোমার কি জ্বালানি তোমার প্রয়োজন হবে, তাহলে এই খরচটা কি হবে, পরিবর্তনশীল খরচের অন্তর্ভুক্ত হবে। এখন তাহলে এই উৎপাদন ব্যয়কে আমরা কি, বা স্বল্পকালীন উৎপাদন ব্যয়কে আমরা দুই ভাগে বিভক্ত করি, একটা হচ্ছে স্থির খরচ আর একটা হচ্ছে পরিবর্তনশীল খরচ। তাহলে স্থির খরচকে যদি আমরা টিএফসি দ্বারা প্রকাশ করি, আর পরিবর্তনশীল খরচকে যদি টিভিসি, আর উৎপাদন ব্যয়কে যদি টিসি দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে আমরা কিন্তু একটা রিলেশন পেয়ে যাই, কি এই টিসি বা টোটাল কস্ট বা উৎপাদন ব্যয় সমান আমরা কি লিখতে পারি, টিএফসি যোগ টিভিসি। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন পেয়ে যাচ্ছি যে টোটাল কস্ট সমান কি, টিএফসি যোগ টিভিসি। ঠিক আছে, তাহলে এখানে আমরা উৎপাদন ব্যয় হচ্ছে এই স্থির খরচ এবং পরিবর্তনশীল খরচের মধ্যে আমরা একটা রিলেশন পেয়ে গেলাম, একটা হচ্ছে টিএফসি প্লাস টিভিসি। এবং এখানে একটা বিষয়, এই স্থির খরচটা আমরা কি বলছি, এটা উৎপাদনের সাথে পরিবর্তন হবে না, এটা উৎপাদনের সকল ক্ষেত্রে কি থাকবে, সমান থাকবে। তোমাদের অনেক সময় কোশ্চেন হয়ে থাকে, এই ফিক্সড কস্ট কি উৎপাদনের সাথে পরিবর্তন হবে, তাহলে কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, যে না, উৎপাদনের সকল পর্যায়ে এই স্থির খরচটা কি থাকবে, স্থির থাকবে। আর পরিবর্তনটা কোনটা হবে, এই পরিবর্তনশীল খরচ। তো আমরা এখন একটু ম্যাথমেটিক্যাল এবং গ্রাফিক্যাল একটু রিপ্রেজেন্ট করব এই স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এবং মোট ব্যয়, এটার মধ্যে একটা রিলেশন দেখানোর জন্য। আমরা ধরি এখানে কি হচ্ছে উৎপাদন, টিএফসি হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, টিভিসি হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে এরপরে আমরা কি বের করব, টিসি, এবং টিসি সমান কি জানি আমরা, এই দুইটার যোগফল, অর্থাৎ টিএফসি যোগ টিভিসি। এখন যখন উৎপাদন নাই, আমরা শুরু করি যে আমরা আস্তে আস্তে উৎপাদন বাড়াবো, ফার্স্টে 0, 1, 2, 3, 4, এরকম আমরা 7 পর্যন্ত নেই, 5, 6, 7। এখন আমরা বলছি যে টিএফসি, এটা কি যখন উৎপাদন ছিল না তখনও কি ছিল, এই টিএফসিটা ছিল। উৎপাদন করো বা নাই করো, যে খরচটা তোমাকে অবশ্যই বহন করতে হবে তাকে আমরা কি বলবো, টিএফসি বা স্থির খরচ। ঠিক আছে, তাহলে স্থির খরচটা আমরা এখানে ধরে নিচ্ছি বাই ডিফল্ট, এখানে হচ্ছে সব জায়গায় এটা 10। তাহলে উৎপাদন করো বা নাই করো সব জায়গায় এই পরিমাণটা কি থাকবে, 10 ইউনিট। আর টিভিসিটা কি, যখন তুমি উৎপাদন করবে না তখন কিন্তু টিভিসি থাকবে না, তাহলে যখন উৎপাদন শূন্য তখন এই টিভিসির পরিমাণটা কি হবে, 0, এবং এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। ধরো এরপরে 8, এরপরে 14, এরপরে হচ্ছে 18, 20, 24, 32, 44।
দেখো এটা উৎপাদনের সাথে সাথে এই টিভিসির পরিমাণটা কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এখন এই টিসির পরিমাণটা কি হবে, এই দুইটার যোগফল। তাহলে 10 আর 0 এটার যোগফল কত? 10। তারপরে 10 আর 8 এটার যোগফলটা কি হবে? 18। 10 আর 14 24। এভাবে প্রতিটা আমরা কি করব, যোগ দিই, কারণ টিসি সমান হচ্ছে টিভিসি, টিএফসি যোগ হচ্ছে টিভিসি। তাহলে এখানে হচ্ছে ফার্স্টে 24, তারপরে এখানে হচ্ছে 28, এখানে কত হবে 30, এখানে হবে 34, এখানে হবে 42, এখানে হবে 54। ঠিক আছে, এটা কিভাবে পেলাম? এই দুইটা যোগ করে আমরা কি পাবো, এই টিসি বা হচ্ছে উৎপাদন ব্যয়টা আমরা এখানে পেয়ে যাব। এখন আমরা একটু এটার গ্রাফিক্যাল একটু রিপ্রেজেন্টে যাব, যে আমরা কিভাবে এটা গ্রাফে উপস্থাপন করতে পারি। তাহলে গ্রাফে আমরা নরমালি জানি যে ভূমি অক্ষে আমাদের হচ্ছে এক্স অক্ষ এবং লম্ব অক্ষ হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো আমরা এক্স অক্ষে হচ্ছে নরমালি হচ্ছে স্বাধীন চলককে দিই, এবং এখানে স্বাধীন চলক কোনটা? এই কিউ বা উৎপাদনের যে পরিমাণ সেটা হচ্ছে আমাদের স্বাধীন চলক, এবং এটার পরিমাণটা কি 0 1 2 3 7 পর্যন্ত। তাহলে এটাকে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করি 1 2 3 4 5 6 7। আর এখানে আমাদের টিসি যেটা টোটাল কস্ট, আমরা তিনটাই দেখব। এই একই গ্রাফে হচ্ছে আমরা তিনটা বিষয় দেখব। তাহলে এখানে হাইয়েস্ট কত? টোটাল হচ্ছে দেখো এখানে 54 হচ্ছে হাইয়েস্ট। তাহলে আমরা এটাকে হচ্ছে স্লাইড অর্থাৎ ধরে নিই 5 সমান হচ্ছে বা 10 সমান ধরে নিই 1 একক। তাহলে 10 20 30 40 50 60। তাহলে এই পাশে আমরা হচ্ছে টিসি দেখব, তারপরে টিএফসি দেখব, টিভিসি দেখব। তাহলে যখন হচ্ছে উৎপাদনের পরিমাণ 0 তখন এই টিএফসির পরিমাণটা কত? 10। আমরা ফার্স্টে হচ্ছে টিএফসির পরিমাণটা দেখি। যখন 1 তখনও কত? 10ই ছিল। যখন 2 তখনও 10, যখন 3 তখনও কত? 10, এবং প্রতি জায়গায় এটা পরিমাণটা কি হবে? 10, এবং এটাই হচ্ছে আমাদের টিএফসি রেখা। তোমাদের অনেক সময় কোশ্চেন আসে, সৃজনশীল কোশ্চেন, যে টিএফসি রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন? তাহলে এটার ব্যাখ্যাটা কি হবে? যেহেতু এটা উৎপাদনের সকল পর্যায়ে সমান থাকে, সুতরাং এটা ভূমি অক্ষের কি হবে? সমান্তরাল হবে। এটা আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের টিএফসি রেখা। তাহলে এর পরবর্তীতে আমরা টিভিসি রেখাটা দেখি। যখন উৎপাদন 0 তখন টিভিসি বা টোটাল ভেরিয়েবল কস্টের পরিমাণটা কত? 0। তাহলে যখন উৎপাদনের পরিমাণ 0 তখন টিভিসির পরিমাণও দেখো 0। যখন উৎপাদনের পরিমাণ 1 তখন টিভিসির পরিমাণটা কত? 8। তাহলে এইটা আমরা ধরে নিচ্ছি এখানে। যখন 2 তখন কত? যখন 2 তখন হচ্ছে 14। যখন 3 তখন 18। যখন 4 তখন 20। যখন 5 তখন 24। যখন 6 তখন 32। যখন 7 তখন 44। তাহলে এই রেখাটাকে যদি আমরা ফ্রি হ্যান্ডে যোগ করি, তাহলে দেখো রেখাটা এরকম একটা রেখা হবে, এবং এটাই হচ্ছে আমাদের টিভিসি রেখা বা টোটাল ভেরিয়েবল কস্ট বা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় রেখা। এখন ফাইনালি আমরা দেখব হচ্ছে টিসি বা হচ্ছে টোটাল কস্ট রেখা। তাহলে আমাদের এই রেখাটা দেখা শেষ। আমরা টিএফসিও দেখলাম, টিভিসিও দেখলাম। এখন ফাইনালি আমরা কি দেখব? টিসি বা টোটাল কস্ট, এই রেখাটা। তাহলে যখন হচ্ছে 0 তখন টোটাল কস্টের পরিমাণটা কত? 10। তাহলে বিন্দুটা কোথা থেকে শুরু হবে? এই বিন্দু থেকে শুরু হবে। যখন 1 তখন কত? 18। তাহলে 18 বিন্দুটা এখানে। যখন 2 তখন 14। যখন 2 তখন হচ্ছে 14 হচ্ছে এখানে হবে। যখন 3 তখন কত হবে? 18। আমরা টিসিটা দেখব। যখন 0 তখন হচ্ছে 10। যখন 1 তখন হচ্ছে 18, ভুল হয়েছে। যখন 1 তখন হচ্ছে 18। যখন 2 তখন হচ্ছে 24। যখন 3 তখন হচ্ছে 28। যখন 4 তখন হচ্ছে 30।
যখন 4 তখন হচ্ছে 30। অর্থাৎ এই রেখাটা দেখো, এটা যদি আমরা ফ্রি হ্যান্ডে করি তাহলে দেখো এই রেখাটা এরকম একটা রেখা হবে এবং এটা অলওয়েজ এরকম একটা রেখা হবে। ঠিক আছে, তাহলে একটু একটু খেয়াল করো, এখানে টিএফসি রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল, অলরেডি পড়ছি যে এটা হচ্ছে ইউ আকৃতির হয়। ঠিক আছে, যদি এই পাশে কিউ হয়, এই এভারেজ কস্ট যদি আঁকো তাহলে এটা একটা ইউ আকৃতির হয়, কিন্তু কেন হয়? এবং আরেকটা বিষয় পরবর্তীতে আমরা মার্জিনাল কস্টটা দেখব। তাহলে আপাতত আমরা এই এভারেজ কস্ট রেখাটা কেন এরকম হয়, কি কি কারণে এই রেখাটা ইউ আকৃতির হয়, আমরা এটা একটু আলোচনা করব। তাহলে আমরা এভারেজ কস্ট লিখেছি, আরেকটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট। তাহলে যে কোনো কিছুর প্রান্তিক বা মার্জিনাল কস্ট, এই প্রান্তিকের মিনিংটা কি? অতিরিক্ত এক একক। তাহলে অতিরিক্ত এক একক এখানে আমরা কি করতেছি? উৎপাদন করতেছি। তাহলে সংজ্ঞাটা কি হবে? তাহলে সংজ্ঞাটা কি হচ্ছে যে অন্যান্য অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে উৎপাদনে অতিরিক্ত এক একক উৎপাদন পাওয়ার জন্য মোট খরচের যে পরিবর্তনটা হবে তাকে আমরা কি বলবো? প্রান্তিক ব্যয়। আমি আবার রিপিট করতেছি, অন্যান্য অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে অতিরিক্ত এক একক উৎপাদন পাওয়ার জন্য মোট খরচের যে পরিবর্তনটা হবে তাকে আমরা কি বলবো? মার্জিনাল কস্ট। এবং মার্জিনাল কস্টকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, ডেল টিসি ডিভাইডেড বাই ডেল কিউ। অথবা তোমরা হচ্ছে, তোমাদের যদিও এখনো করানো হয়নি, এটা আরেকটু অ্যাকুরেট হয় যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে প্রকাশ করি, কারণ ডিফারেন্সিয়েশনের যে বিষয়টা সেটা হচ্ছে অতিরিক্ত এক একক, অর্থাৎ ডিটিসি ডিভাইডেড বাই ডিকিউ। আমরা এইভাবে প্রকাশ করতে পারি, কিন্তু এই ডেলের থেকে এই ডিটা হচ্ছে অ্যাকুরেট, কারণ ডেল মানে যে কোনো চেঞ্জ, বাট এই ডিটা হচ্ছে এক ইউনিট চেঞ্জ, এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। যদিও তোমাদের এখনো এই জিনিসটা করানো হয় নাই, তোমরা ভবিষ্যতে অনার্সে এই জিনিসটা করবে, কিন্তু সম্মুখে একটু ধারণা থাকা ভালো যে এখানে ডিফারেন্সিয়েশনের মিনিংটা হচ্ছে অতিরিক্ত এক একক পরিবর্তনের ফলে। এবং আমাদের সংজ্ঞাটাও কিন্তু তাই বলতেছে যে প্রান্তিক ব্যয় সংজ্ঞাটা কি? অতিরিক্ত এক একক উৎপাদন করতে গেলে মোট খরচের যে পরিবর্তনটা হবে তাকে আমরা কি বলবো? প্রান্তিক ব্যয়। তাহলে এখন আমরা একটু বিশ্লেষণে চলে যাই। এই যে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের আসে যে গড় ব্যয় এবং মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়ের তুলনামূলক বিশ্লেষণটা করো। তাহলে আমরা একটু চলে যাই এটা তুলনামূলক বিশ্লেষণে। আগের মতে আমরা হচ্ছে একটা সূচি করব। ধরো এখানে কিউ এর মান দেওয়া থাকবে 0 1 2 3 4 5 6 7। আমরা উৎপাদন বাড়াচ্ছি, দেখো এক ইউনিট করে আমরা উৎপাদন বাড়াচ্ছি, এবং এখানে এখানে কিন্তু সবই চলে আসতেছে, অতিরিক্ত এক একক, আবার এভারেজ আমরা বের করতে পারতেছি। আচ্ছা, এখন আমরা এখানে ধরে নেই মোট খরচ। মোট খরচটা কি হবে? আমরা ধরে নিই প্রথমে মোট খরচ হচ্ছে 18, এরপরে হচ্ছে 24, এরপরে হচ্ছে 28, 30, 34, 42, 54। এখানে জিরোর ক্ষেত্রে ধরে নাই, এখানে আমরা এক থেকেই শুরু করি, 1 2 3 4 5 6 7। আমরা উৎপাদন বাড়াচ্ছি, টোটাল কস্ট দেখো এখানে আস্তে আস্তে বাড়ছিল, বাড়তেছে। এখন এখানে একটা ট্রিক্স আছে, আমরা এই ট্রিক্সটা পরে শিখাবো যে তোমরা এই ডিজিটগুলো আসলে কিভাবে ধরবা। পরীক্ষায় তো দেখা গেছে এটা তো মুখস্থ করা পসিবল না, তাহলে এটা বের করার একটা ওয়ে আছে, আমি এটা পরবর্তীতে ক্লাস শেষে একটু দেখাবো। তাহলে এখানে টোটাল কস্ট কি আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু এখানে কিন্তু একটা ট্রেন্ড আছে। এখন সেই ট্রেন্ডটা আমরা একটু বের করবো যে এই ট্রেন্ডটা কি আসলে। তাহলে এর পরবর্তীতে আমরা বের করব হচ্ছে এভারেজ কস্ট। তাহলে এভারেজ মানে কি? যে কোনো কিছুর গড়। তাহলে টোটালকে আমরা যদি সংখ্যা দিয়ে ভাগ করি যা হবে তাকে আমরা কি বলবো? এভারেজ কস্ট। 18কে 1 দ্বারা ভাগ করলে কত হবে? 18। 24কে 2 দ্বারা ভাগ করলে 12। 28কে 3 দ্বারা ভাগ করলে এখানে একটা ফ্র্যাকশন 9 পয়েন্ট সামথিং আসবে, 9.33। 30কে 4 দ্বারা ভাগ করলে 7 পয়েন্ট সামথিং আসবে, 7.5। 34কে 5 দ্বারা ভাগ করলে এখানেও ফ্র্যাকশন আসবে 7 পয়েন্ট,
6 পয়েন্ট সামথিং আসবে, 6.8, 6 7 42, 7 8 7.71। অর্থাৎ আমরা কি এই টোটাল কস্টকে যদি কিউ দ্বারা ভাগ করি, যা হবে তাকে আমরা কি বলবো, এভারেজ কস্ট। অর্থাৎ এভারেজ কস্টের সংজ্ঞাটা কি বা সূত্রটা কি, টোটাল কস্টকে কিউ দ্বারা ভাগ করব। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা হচ্ছে মার্জিনাল কনসেপ্টটা দেখব, অর্থাৎ এমসি। এবং এমসি বা মার্জিনাল কস্ট বা প্রান্তিক খরচের সংজ্ঞাটা কি হবে, অতিরিক্ত এক একক উৎপাদন করতে গেলে মোট খরচের যে পরিবর্তনটা হবে তাকে আমরা কি বলতেছি, মার্জিনাল কস্ট। তাহলে দেখো ফার্স্টে হচ্ছে কিন্তু আমরা উৎপাদন করি নাই 0, এবং 0 থেকে 1, এখানে টোটাল কস্টের পরিবর্তনটা তাহলে কি হবে 0 থেকে 18, তাহলে এখানে মার্জিনাল কস্টের পরিমাণটা কত হবে, আমরা ধরে নিচ্ছি 18। তারপরে 18 থেকে 24, এখানে চেঞ্জ কত, তুমি 1 থেকে 2 চেঞ্জ করেছো 1 ইউনিট, টোটাল কস্টের পরিবর্তনটা কত হবে, তাহলে এখানে হচ্ছে 6। আচ্ছা ফার্স্টে আমরা এই অংশটা বাদ দিই, এটা আমরা রাখি। আচ্ছা 2 থেকে 3, এখানে আমরা 1 ইউনিট চেঞ্জ করব, তাহলে 24 থেকে 28 চেঞ্জ কত, এখানে 4। তাহলে দেখো আমরা এখানে কি দেখতেছি, এগুলির চেঞ্জটা দেখতেছি। দেখো 18 থেকে 24 চেঞ্জ হচ্ছে 6, এখানে আমরা লিখলাম এই অংশটা। 24 থেকে 28 এই চেঞ্জটা আমরা লিখলাম 4। 28 থেকে 30 এই চেঞ্জটা আমরা কত হবে, এখানে 2, এখানে লিখলাম। তারপরে 30 থেকে 34 এই চেঞ্জটা কত, আমরা এখানে লিখলাম 4। তারপরে 34 থেকে 42 এই চেঞ্জটা কত হবে, 8 লিখলাম এখানে। 42 থেকে 54 এই চেঞ্জটা কত, 12, এখানে লিখলাম। অর্থাৎ এই প্রতিটার চেঞ্জ 1 ইউনিট উৎপাদন বাড়ার ফলে টোটাল কস্টের যে পরিবর্তনটা হবে তাকে আমরা কি বলবো, এখানে মার্জিনাল কস্ট। এবং প্রতিটা দেখো আমি এখানে ডিজিটগুলি বসাইলাম। এখন দেখো এখানে একটা ট্রেন্ড ফলো করতেছে, আমি এগুলি একটু এখানে একটা ট্রেন্ড ফলো করতেছে। দেখো এখানে মার্জিনাল কস্টটা শুরুতে বেশি ছিল 6, মার্জিনাল কস্টটা শুরুতে বেশি ছিল, আস্তে আস্তে কমতে কমতে এটা 2 ইউনিটে পৌঁছাইছে। এরপরে দেখো সেটা আবার বেড়ে বেড়ে কি ফার্স্টে এরপরে আবার বাড়তেছে 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 12, এরপরে খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে এই ট্রেন্ডটা কেন, যে এখানে উৎপাদন খরচ বা প্রান্তিক উৎপাদনটা শুরুতে, প্রান্তিক খরচটা শুরুতে কমতেছে, এরপরে আস্তে আস্তে বাড়তেছে, অনেক বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে। এই ট্রেন্ডটা কেন ফলো করতেছে, একটু খেয়াল রাখবা যে আমাদের উৎপাদনের ক্ষেত্রে যে কোনো কিছুর ক্যাপাসিটি কিন্তু খুব শুরুর দিকে, অর্থাৎ প্রাথমিক অবস্থা কিন্তু খুব বেশি পরিমাণ থাকে যে কোনো কিছুর, সেটা মেশিন হোক বা কৃষি ক্ষেত্রে হোক, কৃষি জমির ক্ষেত্রে প্রথম দিকে উর্বরতা শক্তি কিন্তু বেশি থাকে। তো শুরুতে কিন্তু মার্জিনাল কস্টটা বেশি থাকে। এই মার্জিনাল কস্টটা বেশি থাকার কারণটা কি, কারণ শুরুতে কিন্তু তোমার ফিক্সড কস্ট থাকে, কারণ যে কোনো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান দিতে গেলে শুরুতে কিছু খরচ হয়ে যায়। তো এই কারণে কিন্তু মার্জিনাল কস্টটা শুরুতে বেশি থাকে, কিন্তু এরপরে যতই তুমি উৎপাদনে যাবা ততই কি এখানে মার্জিনাল কস্টটা আস্তে আস্তে কমবে, কিন্তু একটা লেভেল পর্যন্ত। এরপরে কি আস্তে আস্তে ওই মেশিন বলো বা ওই জমির ক্ষেত্রে উর্বরতা শক্তি কিন্তু আস্তে আস্তে হ্রাস পায়। এরপরে কিন্তু তোমাকে পার ইউনিট উৎপাদন করতে গেলে অনেক বেশি পরিমাণ ইফোর্ট দিতে হয়। ফলে কি হবে, এখানে উৎপাদন প্রান্তিক এখানে খরচটা কি হবে, আস্তে আস্তে বাড়বে এবং অনেক বেশি পরিমাণ। একটা লেভেলে গিয়ে কিন্তু যতই তুমি খরচ করো না কেন, তোমার কিন্তু এখানে উৎপাদন পাইতে অনেক বেগ পেতে হবে। তাহলে আমি আবার একটু রিপিট করি যে মার্জিনাল কস্টটা শুরুতে কমতেছে, শুরুতে বেশি ছিল কেন, এখানে একটা কোশ্চেন আসতে পারে যে শুরুতে 6 ইউনিট থাকবে কেন। এটা শুরুতে 6 ইউনিট থাকার কারণটা হচ্ছে যে আমাদের ফিক্সড কস্ট ছিল, কারণ উৎপাদনকারী প্রতিষ্ঠান দিতে গেলে শুরুতেই কিছু খরচ হয়ে যায়। ওই যে আমরা বলেছি যে দালান কোঠা বা ভারী যন্ত্র বা কিছু চুক্তি মাফিক কিছু শ্রমিক যদি তুমি নিয়োগ দাও, কর্মকর্তা কর্মচারী, তাহলে এই ধরনের খরচগুলি কিন্তু তোমার শুরুতেই হয়ে যাচ্ছে। এই কারণে মার্জিনাল কস্টটা শুরুতে কিন্তু বেশি, কিন্তু এরপরে যতই তুমি উৎপাদনে যাবা, ইকোনমিজ অফ স্কেল, ততই কি এখানে মার্জিনাল কস্টটা আস্তে আস্তে কি হবে, কমবে। কিন্তু আসলে কি কমতে কমতে জিরো হয়ে যাবে, কখনোই জিরো হবে না, মার্জিনাল কস্ট কখনোই জিরো হবে না। তাহলে এখানে কমতে কমতে 2 পর্যন্ত আসলো, এরপরে কি দেখো আস্তে আস্তে বাড়তেছে, এবং বাড়তেছে কি এটার রেটটা কিন্তু বাড়ার রেটটা কিন্তু অনেক বেশি। এই কারণটা কি, কারণ এর পরবর্তীতে তোমার সেটা যদি তুমি কৃষি জমির ক্ষেত্রে বলো, তাহলে উর্বরতা শক্তি আস্তে আস্তে হ্রাস পাবে। এই কারণে তোমাকে অনেক বেশি পরিমাণ খরচ করতে হচ্ছে পার ইউনিট উৎপাদন করতে গেলে। অথবা হতে পারে ভারী যন্ত্র যদি হয় তার একটা ক্যাপাসিটি আছে। ঠিক আছে, একটু খেয়াল রাখবা যে কৃষি জমির ক্ষেত্রে কিন্তু এই মার্জিনাল কস্ট বা প্রান্তিক উৎপাদনশীলতা, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি খুব বেশি মানে আগে কার্যকর হয়। আর ভারী যন্ত্রের ক্ষেত্রে কি
অনেক দেরিতে গিয়ে কার্যকর হয়, কারণ যন্ত্রপাতি সেটার ক্যাপাবিলিটি কিন্তু বেশি থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটু দেখলাম যে টোটাল কস্ট ট্রেন্ডটা কি হয়, এভারেজ কস্ট ট্রেন্ডটা কি হয়, মার্জিনাল কস্ট ট্রেন্ডটা। এখন আমরা যদি একটু এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টে আসি, আমরা একটু দেখি এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টটা কি। তাহলে এই পাশে আমরা হচ্ছে আগের মতোই আমরা উৎপাদনকে দেখব, আর এই পাশে আমরা ফার্স্টে টোটাল কস্টকে দেখলাম। টোটাল কস্ট এখানে হাইয়েস্ট কত, 54। তাহলে আমরা ওই 10 ইউনিট করে ধরি, 10, 20, 30, 40, 50, 60। আর উৎপাদনের পরিমাণটা কত ইউনিট, 7। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে একটু দেখো, যখন 1 ইউনিট উৎপাদন তখন টোটাল কস্টের পরিমাণটা কত, 18। যখন 2 তখন কত, 24। যখন 3 তখন 28, 28। যখন 4 তখন 30। যখন 5, আমরা কিন্তু টোটাল কস্ট কিন্তু অলরেডি দেখছি যে টোটাল কস্ট রেখাটা কি হয়। সুতরাং এখানে আবার আমরা যদি ডাবল দেখি, প্রয়োজনে আমরা জাস্ট একটু দেখাই দিই যে এই রেখাটা কিরকম হবে। এরকম রেখা আমরা কিন্তু বিগত একটু আগে দেখেছিলাম যে টোটাল কস্ট রেখাটা কিন্তু এরকম একটা রেখা হবে। ঠিক আছে, তাহলে এটা মনে হয় ক্লিয়ার যে টোটাল কস্ট রেখাটা এরকম একটা আকৃতির একটা রেখা হবে। তোমাকে অনেক সময় এরকম একটা রেখা দিয়ে বললো এটা কি রেখা, এরকম কোশ্চেন আসে, তখন তোমার উত্তরটা কি হবে, এখানে কিছু অপশন দিয়ে দিল, টোটাল কস্ট, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট। তাহলে তোমার উত্তরটা কি হবে, টোটাল কস্ট। কারণ টোটাল কস্টটা কিন্তু 0 থেকে শুরু হবে না। এই রেখাটাই যদি 0 থেকে শুরু হইতো সেটা কিন্তু হয়ে যেত কি, ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, তাহলে এটা আশা করি ক্লিয়ার। তাহলে এর পরবর্তীতে আমরা টোটাল কস্ট দেখলাম। এখন আমরা আমাদের এই চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট, এবং তোমাদের অনেকেই একটু বলেছো যে এই জায়গাটা তোমাদের প্রবলেম আছে, যে এভারেজ কস্ট আর মার্জিনাল কস্টের তুলনামূলক বিশ্লেষণ। তাহলে এর পরবর্তীতে আমরা যেটা দেখব, এভারেজ কস্ট আর মার্জিনাল কস্টের তুলনামূলক বিশ্লেষণ। তাহলে আমরা এই চিত্র দিয়ে এটা করে ফেলতে পারি। তাহলে এখানে এভারেজ কস্ট আর মার্জিনাল কস্ট, এখানে হাইয়েস্ট কত আমাদের, 18। তাহলে আমরা এখানে ধরে নিই 4 করে ধরে নিতে পারি, 4, 8, 12, 16, 18, তো এখানে 20 হবে, 20, 24। আমরা 4 ইউনিট গ্যাপ করে এখানে ধরে নিলাম। এখন আমরা ফার্স্টে এভারেজ কস্ট রেখাটা আঁকি। যখন 1 ইউনিট উৎপাদন তখন এভারেজ কস্টের পরিমাণটা কত, 18। তাহলে যখন 1 তখন কত, এখানে 18। তাহলে 18 বিন্দুটা এখানে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে যখন 1 তখন হচ্ছে 18, বিন্দুটা এখানে। যখন 2 তখন কত, 12। যখন 2 তখন হচ্ছে 12। যখন 3 তখন কত, 9.3। যখন 3 তখন হচ্ছে 9.3। যখন 4 তখন 7.5। যখন 4 তখন 7.5 আমরা ধরে নিচ্ছি এখানে। যখন 5 তখন 6.8। যখন 5 তখন 6.8। যখন 6 তখন হচ্ছে 7। যখন 6 তখন হচ্ছে 7। আর যখন 7 তখন হচ্ছে 7.71। 7.71। তাহলে এই রেখাটা যদি আমরা ফ্রি হ্যান্ডে আঁকি, তাহলে এই রেখাটা কি হবে, এরকম ইউ আকৃতির একটা রেখা হবে, এবং এটাই হচ্ছে আমাদের এভারেজ কস্ট রেখা। এবং এই রেখার আকৃতি সবসময় এরকম ইউ আকৃতিরই হবে। তোমরা বলতে পারো যে এই রেখাটা কি মানে অন্যরকম হতে পারে না, এরকম কাছাকাছি, অর্থাৎ ইউ আকৃতির কাছাকাছি হবে। এই রেখাটা কখনোই এরকম হবে না বা এরকম হবে না, সবসময় কি হবে, এরকম ইউ আকৃতির একটা রেখা হবে। এবং এই রেখাটা হওয়ার কারণটা কি, অর্থাৎ এর পিছনে কি কি কারণ আছে যে এই এসি রেখাটা বা এভারেজ কস্ট রেখাটা ইউ আকৃতির হবে। তাহলে একটা কারণ কি, যে টোটাল কস্টটা শুরুতে কি হচ্ছে, এখানে বাড়তেছে খুব একটু কম হারে, কারণ শুরুতে কিন্তু টোটাল কস্টে ওখানে ফিক্সড কস্টটা থাকে। তাহলে শুরুতে কিন্তু খরচটা বেশি হয়ে যাচ্ছে, কারণ তোমার স্থির ব্যয় বাবদ অনেক বেশি পরিমাণ তোমার খরচ হয়ে গেছিল। এরপরে কি তুমি যতই উৎপাদনে যাবা, এখানে টোটাল কস্টের পরিমাণটা কি হচ্ছে, আস্তে আস্তে কমবে, কিন্তু একটা লেভেল পর্যন্ত। এরপরে গিয়ে কি আস্তে আস্তে বাড়বে। তাহলে শুরুতে তুমি যখন একটা বড় সংখ্যাকে যখন তুমি একটা ছোট সংখ্যা দিয়ে ভাগ করবা, তখন এভারেজ কস্টের পরিমাণটা কি হবে, বেশি হবে। এরপরে তুমি আস্তে আস্তে তুমি যত উৎপাদনে যাবা, তখন তোমার উৎপাদন খরচটা কি হবে, আস্তে আস্তে এভারেজ খরচটা কি হবে, কমবে, কিন্তু একটা লেভেল পর্যন্ত। এরপরে গিয়ে তোমাকে পার ইউনিট উৎপাদন করতে গেলে
যেহেতু তোমার বেশি খরচ হয়ে যাচ্ছে, এই কারণে তোমার এভারেজও কি হবে, আস্তে আস্তে বেড়ে যাবে। এই কারণে এই এভারেজ কস্ট রেখাটা কি হয়ে যাচ্ছে, ইউ আকৃতির একটা রেখা হবে। তাহলে আমরা এভারেজ কস্ট রেখাটা দেখলাম, এভারেজ কস্ট রেখাটা দেখলাম। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে মার্জিনাল কস্ট রেখা। তাহলে মার্জিনাল কস্ট, তাহলে আমরা শুরু করব 2 ইউনিট দিয়ে। যখন 2 তখন এখানে পরিমাণটা কত ছিল, 6। যখন 3 তখন কত পরিমাণটা, 4। যখন 4 তখন পরিমাণটা কত, 2। যখন 5 তখন হচ্ছে পরিমাণটা 4, আবার বাড়তেছে। যখন 6 তখন হচ্ছে 8। যখন 7 তখন ফাইনালি হচ্ছে 12। দেখো এই রেখাটা আমরা যদি ফ্রি হ্যান্ডে আঁকি, এরকম একটা রেখা পাচ্ছ কিনা, এরকম একটা রেখা পাচ্ছ কিনা, এবং এটা অলওয়েজ এরকম একটা রেখাই হবে। অর্থাৎ অনেকটা তোমরা হচ্ছে নাইকির চিহ্ন দেখেছো না, এরকম টিক চিহ্ন, নাইকির টি শার্ট বা এরকম অনেকটা এই টিক চিহ্নের মতো। এবং এটার ট্রেন্ডটা কি হবে, এটা অলওয়েজ এই এভারেজ কস্ট রেখাকে, এটা তো মার্জিনাল কস্ট রেখা, এই এভারেজ কস্ট রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে। এটা অনেক সময় প্রমাণও থাকে, যদিও তোমাদের না, এটা অনার্সে কিছু প্রমাণ আছে যে এই মার্জিনাল কস্ট রেখাটা এভারেজ কস্ট রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যায়, প্রমাণ করো। যদিও তোমাদের নাই, কিন্তু এটা অনেক সময় ট্রেন্ড, এই জিনিসটা এটা সবসময় এটাই মেন করবে। এরকম হবে না যে এই রেখাটা এই দিক দিয়ে চলে যাবে, এরকম হবে না, বা এই রেখাটা এই দিক দিয়ে চলে যাবে, এরকম কিন্তু হবে না। এটা অলওয়েজ কি হবে, এটার সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করে উপরে চলে যাবে। তাহলে এখানে আমরা মার্জিনাল কস্ট আর এভারেজ কস্ট প্রাথমিকভাবে দেখলাম যে রেখাটা এরকম একটা আকৃতির হয়, কিন্তু এখানেও কিন্তু বিশ্লেষণ করলে 3টা স্টেজ আছে। এখানে কিন্তু আমাদের 3টা স্টেজ। শুরুতে দেখো, যখন তুমি উৎপাদন বাড়াচ্ছ, উৎপাদন যখন তুমি বাড়াচ্ছ, তখন কিন্তু এভারেজ কস্টটা আর মার্জিনাল কস্টটা এই পর্যন্ত কি ট্রেন্ড ফলো করতেছে, এটা একটা, এই বিন্দুতে একটা ট্রেন্ড ফলো করবে, আর এরপরে যদি আরো উৎপাদন বাড়াও আর একটা ট্রেন্ড ফলো করবে। এই 3টা ট্রেন্ড আছে বা 3টা স্টেজ আছে। তাহলে এখন পরবর্তীতে আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে এই মার্জিনাল কস্ট আর এভারেজ কস্টের যে স্টেজগুলি বা তুলনামূলক বিশ্লেষণ, সেটা একটু আলোচনা করব আমরা। তাহলে আমি এই চার্টটা মুছে ফেলতেছি, আমি এখানে একটু আলোচনা করব। তাহলে 1 নাম্বার স্টেজ 1, 1 নাম্বার স্টেজে কি হচ্ছে, 1 নাম্বার স্টেজে হচ্ছে এখানে তুমি যত উৎপাদন বাড়াবা, এটা হচ্ছে কি রেখা আমাদের, এটা কিন্তু আমাদের এভারেজ কস্ট রেখা, আর এটা কিন্তু আমাদের মার্জিনাল কস্ট রেখাটাই। আমরা যদিও লাস্টে লিখছিলাম, শুরুতে লিখলেও কিন্তু একই হবে। তাহলে শুরুতে দেখো যত উৎপাদন তুমি বাড়াবা, এখানে এভারেজ কস্টটা যে হারে কমবে, মার্জিনাল কস্টটা কি তার থেকে কম হারে কমবে, বা উল্টাভাবে বলতে পারি, যত তুমি শুরুতে উৎপাদন বাড়াবা, মার্জিনাল কস্টের তুলনায় এভারেজ কস্টটা বেশি হারে কমবে। যত তুমি উৎপাদনে যাচ্ছ, ধরো 1 থেকে 2, 2 থেকে 3, ঠিক আছে। দেখো এভারেজ কস্টটা অনেক বেশি ছিল, কিন্তু এটার কমার হারটা কি, অবশ্যই মার্জিনাল কস্ট নিচেই ছিল, তাহলে তার তুলনায় এভারেজ কস্টের কমে যাওয়ার হারটা কি হবে, এই মার্জিনাল কস্টের তুলনায় বেশি হবে। তাহলে স্টেজ উৎপাদনের শুরুতে, আমি বলে দিচ্ছি যে উৎপাদনের শুরুতে যদি বলি, তাহলে এখানে কি বলতে পারি যে এভারেজ কস্ট রেখাটা ইজ গ্রেটার দেন মার্জিনাল কস্ট। উৎপাদনের শুরুতে যত তুমি উৎপাদনে যাচ্ছ, ধরো এই 2 ইউনিট উৎপাদনে, দেখো এখানে মার্জিনাল কস্টের পরিমাণটা হচ্ছে 4, কিন্তু এভারেজ কস্টের পরিমাণটা কত, ধরো এখানে 12। তাহলে উৎপাদনের শুরুতে যদি বলি, তাহলে এভারেজ কস্টের পরিমাণটা অবশ্যই কি মার্জিনাল কস্টের তুলনায় কি হবে, বেশি হবে। তাহলে এটা হচ্ছে উৎপাদনের শুরুতে, তাহলে স্টেজ 1। এরপরে এই লেভেলে কি হচ্ছে, এই বিন্দুতে ধরো এটা 5 ইউনিট উৎপাদন, আমি ধরে নিচ্ছি এটা 5 ব্যাখ্যা সুবিধার্থে। তাহলে যখন তুমি এখানে উৎপাদনের পরিমাণ হচ্ছে 5, ঠিক আছে, যখন তুমি উৎপাদনের পরিমাণ 5 ইউনিট করবা, তখন এই লেভেলে কি এই মার্জিনাল কস্ট আর এভারেজ কস্ট দুইটাই কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে।
তাহলে দেখো এখানে এই 5 ইউনিট উৎপাদনে দুইটার পরিমাণে কি হচ্ছে, ধরো এখানে 6 ইউনিট এখানে উৎপাদন হচ্ছে, দুইটার পরিমাণই একই। তাহলে যখন এখানে উৎপাদন যখন তুমি 5 ইউনিট করবা তখন এভারেজ কস্ট সমান কি হয়ে যাচ্ছে, মার্জিনাল কস্ট হয়ে যাবে। ঠিক আছে। আর 3 নাম্বার স্টেজ, লাস্ট স্টেজ, এরপরে যখন 5 ইউনিটের পরে যখন তুমি উৎপাদন করবা, ধরো তুমি 6 ইউনিট বা 7 ইউনিট উৎপাদন করবা, তখন কোনটার পরিমাণ বেশি হচ্ছে? ধরো 7 ইউনিট উৎপাদনে এখানে কোনটার পরিমাণ বেশি? অবশ্যই এখানে এভারেজ কস্টটা দেখো কম, ধরো এটা 10 ইউনিট, কিন্তু এখানে মার্জিনাল কস্টের পরিমাণটা কি অনেক বেশি, ধরো 16। তাহলে তুমি উৎপাদনের শেষের দিকে, বা আমি ধরে নিচ্ছি এখানে কিউ যখন 7, তখন এখানে কোনটা থেকে কোনটা বেশি? এভারেজ কস্ট কি মার্জিনাল কস্ট থেকে কম হয়ে যাচ্ছে, বা উল্টাভাবেও লিখতে পারো মার্জিনাল কস্ট ইজ গ্রেটার দ্যান এভারেজ কস্ট। ঠিক আছে। তাহলে এখানে 3টা স্টেজ, এই পর্যন্ত একটা স্টেজ, এরপরে এই বিন্দুতে একটা স্টেজ, এরপরে এই বিন্দুর পরে কি আর একটা স্টেজ হবে। ঠিক আছে। তাহলে উৎপাদনের শুরুতে একটা জিনিস হচ্ছে, উৎপাদনের মধ্য পর্যায়ে একটা স্টেজ, আর উৎপাদনের শেষ পর্যায়ে কি আর একটা স্টেজ হবে। তাহলে উৎপাদনের শুরুতে যেটা এভারেজ কস্ট ইজ গ্রেটার দ্যান মার্জিনাল কস্ট, মধ্য পর্যায়ে ধরি উৎপাদনের পরিমাণ যখন 5 ইউনিট তখন এভারেজ কস্ট মার্জিনাল কস্টের সমান হয়ে যাচ্ছে, আর উৎপাদনের শেষ পর্যায়ে ধরে নিই হচ্ছে কিউ এর পরিমাণ 7, তখন কি এভারেজ কস্ট ইজ লেস দ্যান মার্জিনাল কস্ট। উল্টা ভাবে বলতে পারো মার্জিনাল কস্ট ইজ গ্রেটার দ্যান এভারেজ কস্ট, অর্থাৎ এখানে মার্জিনাল কস্টটা, প্রান্তিক খরচটা অনেক বেশি পরিমাণ হয়ে যাবে এভারেজ কস্টের তুলনায়। ঠিক আছে। তাহলে এখান থেকে তোমাদের যে কোশ্চেনটা হরহামেশা হয়, যে এখানে একটা কোশ্চেন হয় হচ্ছে এভারেজ কস্ট কেন ইউ আকৃতির হয়। তাহলে এটার পিছনে তোমার ব্যাখ্যাটা কি হবে, যে উৎপাদনের শুরুতে যখন তুমি উৎপাদন করবা তখন এখানে ফিক্সড কস্ট বলে একটা কথা থাকে, এই কারণে উৎপাদনের শুরুতে এভারেজ কস্টের পরিমাণটা অনেক বেশি থাকে। কিন্তু এরপরে যতই তুমি উৎপাদনে চলে যাবা তখন এখানে টোটাল কস্ট যদিও বাড়বে, কিন্তু সেটা ক্রমহ্রাসমান হারে বাড়বে। এই কারণে কি হয়, এভারেজ কস্টটা আস্তে আস্তে কমবে, কিন্তু একটা লেভেল গিয়ে এভারেজ কস্টের পরিমাণটা বেড়ে যাবে। কারণ কি, তখন তোমার পার ইউনিট উৎপাদন করতে গেলে অনেক বেশি পরিমাণ তোমাকে ইফোর্ট দিতে হয়, এই কারণে এভারেজ কস্টটা এই পরবর্তীতে কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এই কারণে এই রেখাটা কি হবে, একটা ইউ আকৃতির, একটা ইউ শেপের একটা রেখা হবে। এই কোশ্চেনটা খুব হরহামেশা হয়। আরেকটা কোশ্চেন হচ্ছে এই এভারেজ কস্ট আর মার্জিনাল কস্টের তুলনামূলক বিশ্লেষণ। তাহলে বিশ্লেষণের কয়টা স্টেজ? 3টা স্টেজ আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে, এবং তুমি এখানে সূচি দিবা প্লাস হচ্ছে চিত্র দিয়ে, এরপরে তুমি এটার তুলনামূলক বিশ্লেষণটা দিয়ে দিবা।